রাজধানীর পল্লবীতে শিশু রামেসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায়ের জন্য আগামী ৭ জুন দিন ধার্য করেছেন আদালত। রাষ্ট্রপক্ষ আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন রায়ের জন্য এ দিন ধার্য করেন। এর আগে সকাল ৯টার দিকে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগার থেকে আদালতে এনে হাজতখানায় রাখা হয়। বেলা ১১টা ২০ মিনিটে সোহেল রানাকে এবং ১১টা ৩৮ মিনিটে স্বপ্না আক্তারকে ট্রাইব্যুনালের এজলাসে হাজির করা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করে আর আসামি পক্ষ তাদের নির্দোষ দাবি করে যুক্তি উপস্থাপন করে। যেহেতু এই আসামি নিজেই গতকালকে বিজ্ঞ আদালতে নিজেকে দোষী বলে আদালতের নিকট ক্ষমা প্রার্থনা করেছে, সেহেতু আমি বিজ্ঞ আদালতে বলেছি তার সাক্ষ্য এবং রাষ্ট্রপক্ষের সাক্ষ্য আমাদের যুক্তিতর্ক অনুযায়ী বিজ্ঞ আদালত ন্যায় বিচার যেন প্রদান করে। আদালতের নিকট দুইজনেরই সিভিয়ার পানিশমেন্ট চেয়েছি আমরা, এবং আমরা আশা করি মাননীয় ট্রাইব্যুনাল আমাদের উপস্থাপিত সকল সাক্ষীর সাক্ষ্যের নিরিখে তার স্বীয় বিবেচনায় যথোপযুক্ত শাস্তিমূলক বা শাস্তি প্রদান করে ন্যায় বিচারের স্বার্থে দৃষ্টান্তমূলক রায় প্রদান করবেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পূর্বে জামায়াতের জয়ের পক্ষে সৃষ্ট জোয়ারের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণ কিন্তু ভুল করেনি। জনগণ শেষ পর্যন্ত জামায়াতকে নয়, উদার গণতন্ত্রের প্রতীক বিএনপিকেই বেছে নিয়েছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ পিআইবি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আধিপত্যের বাইরে গিয়ে নিজের পায়ে দাঁড়ানোই ছিল জিয়াউর রহমানের স্বপ্ন। সে পথে হাঁটতে তারেক রহমানের নেতৃত্বে আশাবাদী বিএনপি। একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, অর্থনীতি ও ভূরাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ। তবে যে কোনো সমস্যা সমাধানে প্রাধান্য পাবে নিজ দেশের স্বার্থ। হাই উঠে গিয়েছিল যেখানে জামাতে ইসলাম ক্ষমতায় চলে যাচ্ছে, তারা সবচেয়ে বেশি ভোট পেয়ে তারা নির্বাচনে জয়লাভ করবে। এমনকি আমাকে পর্যন্ত পরাজিত করে রেখে দিয়েছিল মিডিয়াতে, ঠিক না? অথচ দেখেন মানুষ কিন্তু ভুল করলো না, মানুষকে ঠিকই তাদেরকে বাদ দিয়ে দিল, দিয়ে বিএনপিকে বেছে দিল। আমাদের সরকার তারেক রহমানের সরকারের কাছে শহীদ জিয়াউর রহমানের সার্কের নীতি এবং তার বহুপক্ষীয় স্বার্থের ভিত্তিতে এগিয়ে চলা যে নির্জোট রাজনীতি, সেটাই আমাদের কাছে প্রধান নীতি। এবং তার জন্য যে স্বকীয়তা দরকার, স্বাধীনতা দরকার, সেই স্বকীয়তা, স্বাধীনতা এবং এর জন্য যে নীতিগত যে শক্তি দরকার, তা সর্বশেষ আমরা গ্রহণ করেছি জুলাইয়ের অভ্যুত্থান থেকে। রাজধানীর ৮ দিন হাসপাতালের ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়ার কথা বলেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, তদন্ত প্রতিবেদনে স্পষ্টভাবে ৮ দিন হাসপাতালের দায়িত্বে অবহেলা পাওয়া গেছে। পরবর্তী প্রক্রিয়া হিসেবে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া হাসপাতালটির ভবন কার্যক্রম পরিচালনার জন্য উপযুক্ত নয়। তবে এখনই বন্ধ হচ্ছে না হাসপাতাল। রোববারের মধ্যে দোষীদের শাস্তির সুপারিশ করেছে তদন্ত কমিটি। গ্রাহক দুর্ভোগের কথা বিবেচনা করে বিদ্যুতের নতুন ট্যারিফ পুনর্বিবেচনার জন্য বিইআরসিকে অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। আজ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির কাছে এই অনুরোধ জানানো হয়। এর আগে বুধবার বিইআরসি কর্তৃক পুনর্নির্ধারিত খুচরা বিদ্যুৎ মূল্যে প্রান্তিক বা লাইফলাইন গ্রাহকদের জন্য প্রস্তাবিত ট্যারিফের প্রতিফলন ঘটেনি। এর ফলে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর জীবনযাত্রায় ব্যয় ও ভোগান্তি বৃদ্ধি পাবে, যা সরকারের উন্নয়ন নীতির পরিপন্থী। এ কারণে প্রান্তিক গ্রাহকদের আর্থিক চাপ কমাতে পূর্ববর্তী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রস্তাবের আলোকে ট্যারিফটি পুনরায় পর্যালোচনার অনুরোধ করা হয়েছে। এদিকে বিদ্যুৎ বিভাগের অনুরোধে সাড়া দিয়ে আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বাড়তি দাম প্রত্যাহার করেছে বিইআরসি। ইরানের বিরুদ্ধে পরিচালিত মার্কিন সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন কংগ্রেসের হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির শুনানিতে তিনি জানান, ইরানে মার্কিন অভিযানের নির্ধারিত লক্ষ্য পূরণ হওয়ায় আর কোনো ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র। রুবিওর দাবি, এই অভিযানে ইরানের প্রতিরক্ষা শিল্প অবকাঠামোর বড় একটি অংশ ধ্বংস করা হয়েছে এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সক্ষমতা ও ড্রোন মজুত উল্লেখযোগ্যভাবে
কমিয়ে আনা হয়েছে। তিনি আরও বলেন, ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে কোনো মার্কিন সামরিক পদক্ষেপ নেওয়া হলে তা আক্রমণাত্মক অভিযানের অংশ নয়, বরং আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে বিবেচিত হবে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর কোম্পানিগঞ্জ সড়কের বাংরা বাজারের যানজট নিরসন ও জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বাজার কমিটির উদ্যোগে অবৈধ স্থাপনা ও ফুটপাত উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বাজার কমিটি উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে তাদেরকে পুনরায় বাজারের ভেতরের গলিতে পুনর্বাসন করা হয়। কমিটি জানায়, কিছু অসাধু ব্যবসায়ী ফুটপাত ও সড়কের বিভিন্ন অংশ দখল করে অস্থায়ী দোকানপাট স্থাপন করে, ফলে বাংরা বাজার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়, ক্রেতা বিক্রেতা ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। ফুটপাত উচ্ছেদ করে ব্যবসায়ীদের বাজারের ভিতরে বিভিন্নভাবে পুনর্বাসন করায় মূল সড়কের পাশে প্রায় 25 থেকে 30 ফুট জায়গা অবমুক্ত করা হয়েছে। হবিগঞ্জে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর জি.এম. সরফরাজ। অতিরিক্ত জেলা প্রশাসক মইনুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার রত্নদীপ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল হক মুন্সি সহ অন্যান্যরা। বক্তারা তামাক ও নিকোটিনজাত পণ্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, তামাক ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি এবং তরুণ প্রজন্মকে আসক্তি থেকে দূরে রাখতে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে। ঈদে বাড়ি ফেরার পথে টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় মান্দা উপজেলার একই গ্রামের 10 জন নিহত ও 5 জন আহত হয়েছে। এ ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নওগাঁর মান্দার রাজেন্দ্রবাটি গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সহায়তা দেওয়া হয়। নিহত প্রতিটি পরিবারকে 10,000 এবং আহত পরিবারকে 5,000 করে টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা লালমনিরহাটের মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর সম্ভাবনা যাচাই করতে বন্দরটি পরিদর্শন করেছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান। বৃহস্পতিবার সকালে তিনি মোগলহাট স্থলবন্দর এলাকা ঘুরে দেখেন এবং বন্দরটি পুনরায় সচল করার লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন, রেলপথ পুনঃচালু, নদীপথ, সেতু নির্মাণ সহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের সম্ভাব্যতা পর্যালোচনা করেন। এছাড়া বন্দরটির বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনার উপযোগিতা নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন। এ সময় লালমনিরহাট জেলা প্রশাসক রাশিদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক এ.কে.এম. মমিনুল হক সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সুন্দরবনে অস্ত্র, গোলাবারুদ, ডাকাতি ও বন্য প্রাণী শিকারের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি সহ কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার সকালে কোস্টগার্ড মিডিয়া রংপুরের কাউনিয়ায় গ্রামীণ নারী কৃষকদের উৎপাদিত দেশি হাঁস, মুরগি ও ডিমের হাট উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে হাটটির উদ্বোধন করেন কুরসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ। এ সময় উপস্থিত ছিলেন মর্যাদা প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মাহফুজা খাতুন, ইউএম অনিতা রানী গুহ, ইউনিট অ্যাকাউন্টেন্ট মোর্শেদা মমতাজ ও এফ নিরঞ্জন চন্দ্র বর্মন সহ অন্যান্যরা। সুবিধাভোগীরা জানান, মর্যাদা প্রকল্পের আর্থিক সহযোগিতা ও প্রশিক্ষণের মাধ্যমে তারা হাঁস, মুরগি পালন শুরু করেছেন। বর্তমানে এ খাত থেকে আয় করে তারা স্বাবলম্বী হচ্ছেন এবং পরিবারের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটছে। রংপুরের তারাগঞ্জে তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বৃহস্পতিবার রংপুর আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস। তবে বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা 44 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। প্রচণ্ড রোদ ও অসহনীয় গরমের কারণে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে মানুষের চলাচল অনেকটাই কমে গেছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ, দিনমজুর, কুলি, ভ্যানচালক ও অন্যান্য শ্রমজীবী মানুষেরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। এদিকে অতিরিক্ত তাপমাত্রার প্রভাবে শিশু ও বৃদ্ধদের মধ্যে নানা ধরনের স্বাস্থ্য জটিলতা দেখা দিচ্ছে। স্থানীয় স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টরা পর্যাপ্ত পানি পান, রোদে অপ্রয়োজনীয় চলাচল এড়িয়ে চলা এবং শিশু ও বয়স্কদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন।
বগুড়ার সারিয়াকান্দিতে ধ্রুপদী নারী ক্ষমতায়ন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ নতুন 3টি শাখা উদ্বোধন ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সারিয়াকান্দি উপজেলার নারচি বাঁশগাড়ি গ্রামে কর্নেল ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ জগলুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সারিয়াকান্দি পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহাবুল আলম তুপুল, বগুড়া জেলা সাইবার দলের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান ও ভেলাবাড়ি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুর রহিম টিটু সহ অনেকেই। পবিত্র ঈদুল আজহার আনন্দ এবং নারীর টানে বাড়ি ফেরার পালা শেষ করে জীবিকার তাগিদে আবারও কর্মস্থলে ফিরতে শুরু করেছেন দেশের বিভিন্ন অঞ্চলের শ্রমিকরা। দীর্ঘ ছুটির পর স্তব্ধতা কাটিয়ে শিল্পাঞ্চল আশুলিয়া ফিরে পেয়েছে তার চিরচেনা কর্মচাঞ্চল্য। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ থেকে আসা ঢাকামুখী বাসগুলোতে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। হাজার হাজার শ্রমিক ও কর্মজীবী মানুষকে ভলিভদ্র, বাইপাল, নবীনগর, শ্রীপুর ও জামগড়া বাসস্ট্যান্ডে নামতে দেখা গেছে। গত 2 দিন ধরে ফিরতি যাত্রায় যাত্রীদের ব্যাপক চাপ ছিল, তবে অন্যান্য বছরের তুলনায় এবার ভোগান্তি কিছুটা কম ছিল। এদিকে যাত্রীদের চাপ সামাল দিতে বিভিন্ন বাসস্ট্যান্ডে ট্রাফিক ব্যবস্থাপনা। নিরাপত্তাজনিত কারণে আসন্ন ফুটবল বিশ্বকাপে দর্শকদের নিজস্ব পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল নিয়ে স্টেডিয়ামে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে ফিফা। বিশ্বকাপ সামনে রেখে স্টেডিয়ামে সংক্রান্ত আচরণবিধিতে শেষ মুহূর্তে পরিবর্তন এনে বৃহস্পতিবার বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি এই ঘোষণা দিয়েছে। গত মঙ্গলবার থেকে কার্যকর হওয়া নতুন আচরণবিধি অনুযায়ী বাইরে থেকে আনা বোতল, কাপ, বয়াম ও ক্যান মাঠে ছুঁড়ে মেরে খেলোয়াড় বা দর্শকদের আহত করার ঝুঁকি এড়াতে শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে খালি ও স্বচ্ছ প্লাস্টিকের বোতল বহনের অনুমতি থাকলেও এখন তা বাতিল করা হয়েছে। তবে ফিফা আশ্বস্ত করেছে যে দর্শকরা স্টেডিয়ামের ভেতরে আগের মতোই স্বাভাবিক মূল্যে সাধারণ পানির বোতল কিনতে পারবেন।